সাংবাদিক গৌতম লাহিড়ী তিনি বলেছেন যেটা তার সঙ্গে ইন্টারভিউটা হচ্ছে টেলিফোনে, এবং তিনি গৌতম লাহিড়ীকে বলেছেন তিনি দেশে যাওয়ার আগে তাকে সশরীরে ইন্টারভিউ দেবেন। ওটাকে উল্লেখ করে গৌতম লাহিড়ী বলার চেষ্টা করেছেন যে সেক্ষেত্রে খুব সিরিয়াস দেশে ফেরার ব্যাপারে আওয়ামী লীগ পরিকল্পনা করছে 1 কোটি মানুষকে ঢাকায় নিয়ে আসবে, ইত্যাদি ইত্যাদি। আপনি কি জানেন বিষয়গুলো নিয়ে? আসলে এগুলো তো আমাদের জানার বিষয় না, এবং ওনার ফিরে আসার দিনক্ষণ, যেটা মানে একদিকে হচ্ছে 6 মাসের মধ্যে ফিরবে, এটা যেমন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, আবার একটি সুস্পষ্ট রাজনৈতিক প্যাটার্নের কথা বলা হয়েছে, রাজনৈতিক ন্যারেটিভ বলা হয়েছে, সেটা হচ্ছে গণতান্ত্রিক পরিবেশ এবং আইনের শাসন। এখন বর্তমান বাংলাদেশে যারা শাসক, তাদের কাছ থেকে আমরা আইনের শাসন কতটুকু পাচ্ছি সেটা দেশের বর্তমান অবস্থা সবাই দেখতে পাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি কয়েকদিন আগে ঘটল। রামিসা নামক 7 বছরের একটি মেয়েকে ধর্ষণ করে তাকে হত্যা করা হলো, টুকরো টুকরো করে ফেলা হলো। এই ঘটনাগুলো কিন্তু কোনো একটা কি বলে আপনার নিয়মিত কোনো ঘটনা এরকম নয়। একটা সমাজে রাষ্ট্র ব্যবস্থা যখন নাকি কোনো একটা প্রক্রিয়াকে স্পন্সর করে, তখন তার আমরা প্রভাব দেখতে পাই সমাজে, এবং ওটার একটা ধারাবাহিক ঘটনা প্রবাহ দেখতে পাই। এটা লক্ষ্য করেন রানিসার ঘটনার পরে কিন্তু হামের যে শিশু গণহত্যা, এটা কিন্তু আড়াল হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, আসছি আমরা। এবং তো আইনের শাসন আর গণতান্ত্রিক পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ থাকলে আইনের শাসন থাকবে। যারা সরকার, যারা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করলো, তাদের বাংলাদেশের রাজনীতিতে কিংবা বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে তাদের যে ক্ষমতায় থাকা, সেই ক্ষমতায় থাকাকালীন সময়ে কোনোদিনই গণতান্ত্রিক পরিবেশ ছিল না, আইনের শাসন ছিল না। একটু আগে আপনার একটা রিপোর্ট দেখালেন, 71-এর সে স্পোর্টস বিট করে, সে এখানে রাজনৈতিক খবর উপস্থাপন করছে, এবং সে যেই কথাগুলো বলল, শেখ হাসিনার সময়ে বিরোধী দলের দমন পীড়ন, আইনের শাসনের ক্ষেত্রে গুম খুন, এগুলোর কথা বললেন তিনি। কিন্তু বর্তমান বাংলাদেশে যেই পরিস্থিতি আছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে শেখ হাসিনার ফিরে আসাটা কেন অবশ্যম্ভাবী হচ্ছে, এটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়। বিচারহীনতা, বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি শুরু হয় বাংলাদেশের জন্মের অব্যবহিত পরেই 1975-এর 15ই আগস্টে, এবং 15ই আগস্টের হত্যাকারীদের বিচার করা যাবে না, ইন্ডেমনিটি দেওয়া হয়। একজন স্বৈর শাসক বন্দুকের নলে ক্ষমতা দখল করে এবং তারপরে একটি রাজনৈতিক দল গঠন করে, সেই রাজনৈতিক দলটির নাম হচ্ছে বিএনপি। এবং জিয়াউর রহমানের শাসনামলে সাধারণ জনগণ থেকে শুরু করে, মুক্তিযোদ্ধা থেকে শুরু করে, সর্বোপরি সামরিক বাহিনীতে যারা মুক্তিযোদ্ধা ছিল, তাদের প্রত্যেককে হত্যা করা হয়েছে, অথবা রাজনৈতিকভাবে তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। জিয়াউর রহমানের শাসনামলের পরে এরশাদও একজন রিপ্যাট্রিয়েট সামরিক অফিসার, মুক্তিযুদ্ধ চলাকালীন সময় তিনি পাকিস্তান ছিলেন। তিনি ফিরে এসে যে শাসন ব্যবস্থা কায়েম করলেন, সেখানেও বিচারহীনতা। 91 থেকে 96 ওই সময় আমরা দেখেছি ইয়াসমিনের মতো ধর্ষণের ঘটনা ঘটেছে, ধর্ষণ করে হত্যার ঘটনা ঘটেছে। আবার 2001 থেকে 2006, 1-11, এই সমস্ত সময়ে যে পরিবেশ ছিল, সেই পরিবেশ অগণতান্ত্রিক, এবং সেই জায়গাতে আইনের শাসন ছিল না। সুতরাং বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ এবং আইনের শাসন ফিরিয়ে আনার জন্য শেখ হাসিনার ফিরে আসাটা জরুরি। এবং এই যে সারা দেশের সাধারণ মানুষ ফুঁসে উঠছে, 3 মাসের মাথায় স্বরাষ্ট্রমন্ত্রীকে
ভুয়া ভুয়া বলে শুনতে হচ্ছে গাড়িতে ওঠার আগে। হামের মহামারী, কিংবা রামিসা কিংবা আসিয়া, কিংবা মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা, কিংবা সাংবাদিকদেরকে কারাগারে আটক রাখা, কিংবা বাংলাদেশের মানে জন্মের ইতিহাসের সঙ্গে যেই নামগুলো জড়িত, যাদেরকে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বলা হয়, রাশেদ খান মেনন, হাসানুল্লাহ কিনু, আমির হোসেন আমু, শাহরিয়ার কবির, এই মানুষগুলোকে কারাগারে রাখা। আর ঠিক তার উল্টো দিকে সাজাপ্রাপ্ত রাজাকার এটিএম আজহারকে ছেড়ে দেয়া এবং তার সংসদ সদস্য নির্বাচিত হওয়া। বর্তমান সংসদে 4 জন সাজাপ্রাপ্ত রাজাকারের সন্তান সংসদে আছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে, মতিউর রহমান নিজামীর ছেলে, তারপরে আপনার দেলওয়ার হোসেন সাইদির ছেলে, এবং আরেকজন হচ্ছে মীর কাসেম আলীর ছেলে। এখন দেখেন, তার মানে হচ্ছে বর্তমান বাংলাদেশের যে শাসন কাঠামো আছে, রাষ্ট্র পরিচালনা করছে যে শাসন কাঠামো, সেই শাসন কাঠামোতে যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত আসামি আছে, যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত আসামিদের সন্তানেরা আছে। এবং 5 আগস্ট পরবর্তীতে বাংলাদেশে যে উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর উত্থান ঘটেছে, যেটিকে ওই 71-এর সংবাদে বলা হলো যেটিকে শেখ হাসিনা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন। শেখ হাসিনা এটিকে হাতিয়ার হিসেবে যদি ব্যবহার করতেন, তাহলে হোলি আর্টিজানে যেই তরুণগুলো অংশগ্রহণ করলো তাদেরকে হত্যার ভেতর দিয়ে অপারেশনের মাধ্যমে ওই ঘটনা থেকে একটি ট্র্যাজেডির ভেতর থেকে একটি দেশকে বের করে আনার চেষ্টা করেছিলেন তিনি, এবং উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীদের দমনের জন্য একটি প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ ইউনিট তিনি গঠন করেন, এবং অসংখ্য জঙ্গিবাদের আক্রমণ হয়ে যাওয়ার পরে তাদেরকে দমন কিংবা পরিকল্পনা প্রস্তুতির পর্যায়ে তাদেরকে গ্রেপ্তার, এর ভেতর দিয়ে বাংলাদেশ জঙ্গিবাদ মুক্ত হয়। এর বাইরে আসেন গণতান্ত্রিক পরিবেশ। গণতান্ত্রিক পরিবেশে শুধুমাত্র রাজপথে আন্দোলন করার সুযোগ কিংবা নির্বাচনে অংশগ্রহণ করা, এটি কিন্তু গণতন্ত্র নয়। গণতন্ত্র হচ্ছে একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা এবং সেই রক্ষা করার জন্য সেই সরকারের কাজ করা। মার্কিন বাণিজ্য প্রশ্ন আসবো, আপনার কি মনে হয় এই মুহূর্তে, উনি অনেকদিন বলছিলেন উনি দেশে ফিরে আসতে চান, নেতাদেরও বলেছিলেন তুমি দেশে যাও আমি আসছি, কিন্তু তিনি এখন খুব অ্যাডামেন্ট মনে হচ্ছে তিনি এখন দেশে চলে আসতে চান। না, ওনার 5 আগস্টের পর থেকে আজকে পর্যন্ত ওনার বক্তব্যের আমি বিন্দুমাত্র অবস্থান পরিবর্তন দেখতে পাইনি। ওনার যে প্রথম ইন্টারভিউটা রয়টার্সকে, সেখানে তিনি স্পষ্ট করে বলেননি যে বাংলাদেশে যখন গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ভেতর দিয়ে সরকারি দল এবং বিরোধী দল হবে এবং সংসদ গঠিত হবে, এবং আওয়ামী লীগ সেখানে সরকারি দল কিংবা বিরোধী দল যে কোনো দায়িত্ব পালনে প্রস্তুত। এবং এই আসলে তো সেই ইলেকশনটা সেরকম হয় নাই, আমি সেটা বলছি না, হয় নাই, এটা তো আমরা সবাই জানি। আমরা শেখ হাসিনার বক্তব্যের জায়গাটাকে, মানে 5 আগস্টের পর থেকে আজকে পর্যন্ত উনি যা বলেছেন সেই জায়গাটাতে একটা ডটেরও অমিল নেই। উনি নিজে অনলাইনে যা বলেছেন, এখন যা বলছেন, কিংবা রয়টার্স কিংবা বিবিসি কে উনি যে ইন্টারভিউ দিয়েছিলেন, সেই জায়গাতে কোনো মাত্র বিচ্যুতি কিন্তু নেই।
উনি বলেছেন গণতান্ত্রিক পরিবেশ। গণতান্ত্রিক পরিবেশ মানে বাংলাদেশ আওয়ামী লীগকে যদি রাজনীতি করতে না দেওয়া হয়, নিষিদ্ধ সংগঠন রাখা হয়, তাহলে তো গণতান্ত্রিক পরিবেশ হচ্ছে না। তার মানে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা না ওঠা পর্যন্ত শেখ হাসিনা দেশে ফিরছেন না।